বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আমিনুর রহমান, আইটি ফর বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পূর্বে আমরা দেখিয়েছিলাম কীভাবে নিজের কম্পিউটারে লোকাল সার্ভার ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো আজ আমরা দেখব যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো রয়েছে বা আমরা ওয়ার্ডপ্রেসের যে কাজগুলো করে থাকবো সেই কাজের ব্যাকআপ কীভাবে আমাদের পিসিতে রাখতে হয় এবং সেই ব্যাকআপটাকে কীভাবে আবার সাইটটাকে রিস্টোর করতে হয়। তো মূলত ব্যাকআপ এবং রিস্টোর এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই, সেটি হচ্ছে যে যদি কোনো কারণে আমরা কোনো ক্লায়েন্টের কাজ আমাদের লোকাল পিসিতে করে থাকি বা লোকাল সার্ভার ব্যবহার করে আমাদের পিসিতে করে থাকি, যেটা কিনা সরাসরি অনলাইনে না, অর্থাৎ সিপ্যানেল বা ডোমেন হোস্টিং ব্যবহার করে না, এমন কিছু কাজ থাকে যে লোকাল সার্ভারে করে তারপরে সব কিছু চেক করে তারপর হচ্ছে সর্বশেষ লাইভ সার্ভারে ডিপ্লয় করতে হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে লোকাল সার্ভারে কাজটি করার পরে সেটাকে অনলাইনে ডিপ্লয় করার জন্য সে কাজের ব্যাকআপটা রাখতে হয়। মূলত আজকে আমরা সেটি দেখব কীভাবে একটি ওয়ার্ডপ্রেস সাইটের ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টের কাজ সম্পূর্ণটাই ডেটাবেস সহ ব্যাকআপ রাখতে হয়। তো এটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে জ্যাম্প যে লোকাল সার্ভারটি রয়েছে সেটি ওপেন করতে হবে। তো আমরা এটি ওপেন করছি। তো ওপেন করার পরে আমরা জানি যে এখানে অ্যাপাচি এবং মাইস্কুলটি স্টার্ট করে দিতে হবে। তো এটা আমাদের ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে সর্বপ্রথম এটাই করতে হবে, যার কারণে এটা পরবর্তী টিউটোরিয়াল আমি আর দেখাবো না। এটি সবসময় অন করে রাখতে হবে। এটাকে আমি মিনিমাইজ করে রাখছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, ব্রাউজার ওপেন করে আমাদেরকে প্রথমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যেভাবে লোকাল হোস্টে গিয়েছিলাম সেভাবে যেতে হবে। তো আমরা এখানে যেহেতু পূর্বে থেকেই লোকাল হোস্ট টাইপ করেছিলাম, তো অ্যাড্রেস বারে লোকাল হোস্ট টাইপ করে আমরা ইন্টার প্রেস করব। করলে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, এখান থেকে পিসি অ্যাডমিন। তো আমরা দেখতে পাচ্ছি যে ল্যান্ডিং পেজ নামের ডেটাবেসটি এখানে রয়েছে। আমরা যখন প্রথমে ইনস্টল করেছিলাম তখন এই ডেটাবেসের নামটা এটাই দিয়েছিলাম, এটাই সেই ডেটাবেস। এখন আমরা যদি সাইটটি দেখতে চাই তাহলে লোকাল হোস্ট দিয়ে আমরা আমাদের সেই ল্যান্ডিং পেজ যে লেখাটি আছে সেটি এখানে দিয়ে দিতে হবে। অর্থাৎ এটি মূলত আমাদের সি ড্রাইভের ভিতরে যে আমরা জ্যাম্পের ভিতরে ডক্সে গিয়ে আমরা এখানে ওয়ার্ডপ্রেসটা এক্সট্রাক্ট করার পরে মূলত এই ল্যান্ডিং পেজটা রিনেম করেছিলাম, যার ভিতরে কিনা এই ওয়ার্ডপ্রেসটি রয়েছে। তো যাই হোক, মূলত আমরা এখন যে কাজটি করব, এই পুরো যে ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডার প্লাস এই যে ডেটাবেস রয়েছে, ডেটাবেসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিক করলে অসংখ্য টেবিল রয়েছে। এখানে টোটাল 12টি টেবিল রয়েছে। এই টেবিলে বেশ কিছু তথ্য রয়েছে, যেমন আমরা যদি ইউজারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ইউজার রয়েছে। তারপর যদি আমরা অপশনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ল্যান্ডিং পেজ লেখা রয়েছে। অর্থাৎ এখানে আমরা যে ল্যান্ডিং পেজ লেখাটা দেখতে পাচ্ছি এটা মূলত সেই লেখা। অর্থাৎ ওয়ার্ডপ্রেসে আমরা যত রকমের কাজ করে থাকি না কেন সেটা এই মাইস্কুয়েল ডেটাবেজে স্টোর হয়। তো আমরা যদি এরকম করি যে আমরা এখান থেকে এই ফাইলটাগুলো সবই নিয়ে গেলাম কিন্তু এই ডেটাবেসটা নিলাম না, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ডপ্রেসটি কাজ করবে না। সেক্ষেত্রে নতুন করে আবার প্রথম থেকে কাজটি শুরু করতে হবে। তো এখন আমরা কিছুটা চেঞ্জ করব আমাদের বোঝার সুবিধার্থে। তো আমরা জানি যে এই যে ওয়ার্ডপ্রেসটি রয়েছে এটি মূলত ইউজার ইন্টারফেস, অর্থাৎ ব্যবহারকারী এটি দেখতে পাবে। কিন্তু এটাকে মডিফিকেশন করতে গেলে বা ডিজাইন করতে গেলে আমাদেরকে এই যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেটিতে যেতে হবে। তো আমরা জানি যে এই ইউআরএলটি, অর্থাৎ প্রথমে আমাদের সার্ভারের নাম দিতে হয় লোকাল হোস্ট, তারপর আমাদের ডোমেইনের নামটা দিতে হয় অর্থাৎ ফোল্ডার নেম, তারপর আমাদেরকে দিতে হবে wp-admin। এটা দিলে আমাদের ড্যাশবোর্ডের
লগ ইন ইন্টারফেসটি চলে আসবে। তো এখানে আমরা জানি যে আমরা পাসওয়ার্ড ইউজার নেম আমিনও দিয়েছিলাম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 এবং 5। তো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এই টিউটোরিয়ালের শেষের দিকে এই পাসওয়ার্ডটি কীভাবে ঠিক করতে হয় সেটি দেখব। অর্থাৎ এমন অনেক সময় হতে পারে যে কাজ করার পরে অনেক সময় দেখা যাচ্ছে কোনো কারণে পাসওয়ার্ডটি আমরা ভুলে যেতে পারি। সেক্ষেত্রে তো আসলে আমরা এই ড্যাশবোর্ডটি অ্যাক্সেস করতে পারবো না। তো সেক্ষেত্রে কীভাবে আমরা অফলাইনেই পাসওয়ার্ডটি ঠিক করে নিতে পারি বা চেঞ্জ করে নিতে পারি সেটি দেখব। তো যাক, আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে সেগুলো দেখব। তো এখানে আমরা লগ ইন করছি। তো লগ ইন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পূর্বের ন্যায় ড্যাশবোর্ডটি চলে আসছে। তো এটি হচ্ছে মূলত অ্যাডমিন প্যানেল বা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখন আমরা যদি ভিজিট সাইটে এখানে ক্লিক করে ট্যাবে দিই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউজারদের জন্য যেটা শো করে অর্থাৎ ফ্রন্ট সাইট এটা। তখন আমরা চাচ্ছি যে এখানে ল্যান্ডিং পেজটি যেটা দেওয়া আছে এটি চেঞ্জ করব এবং এখানে স্যাম্পল পেজ আছে এটি চেঞ্জ করব। তো এটি করার জন্য আমরা ড্যাশবোর্ডে ফিরে যাব। তো এখানে আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি যে ভার্টিক্যাল মেনু রয়েছে। তো এখানে বেশ কিছু অপশন রয়েছে, তো এগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। তো এখন যেহেতু আমরা সাইটের নামটা চেঞ্জ করব এবং এখানে পেজটা চেঞ্জ করব, তো এটি করার জন্য প্রথমে আমরা একটু পেজটা একটু চেঞ্জ করি। তো সেক্ষেত্রে আমরা এখানে পেজেসে ক্লিক করব। করার পরে এখানে স্যাম্পল পেজ দেখতে পাচ্ছি, আমরা এখানে এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করার পরে আমি এখানে যদি এই ধরনের কোনো মেসেজ আসে আমরা এটা কেটে দেব। দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্যাম্পল পেজ রয়েছে। তো এই স্যাম্পল পেজটিকে আমি মুছে আমি এখানে দিচ্ছি হোম। হোম দিয়ে আমি এটাকে সেভ করছি। করলে আমি যদি এখানে ইউজার প্যানেলের এই যে এটা রয়েছে এখানে যদি আমরা রিলোড দিলাম দেখতে পাচ্ছি এখানে পেজের নামটা চেঞ্জ হয়ে হোম লেখা আসছে। ঠিক একইভাবে আমরা যদি ল্যান্ডিং পেজের এখানে সাইটের নামটা চেঞ্জ করি, এটা হচ্ছে পেজের নাম আর এটা হচ্ছে সাইটের নাম। তো আমরা সাইটের নাম চেঞ্জ করতে গেলে আমরা এখানে যে ভিউ পেজ অপশন রয়েছে অর্থাৎ ড্যাশবোর্ড এখানে ক্লিক করব। করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে সেটিংস আছে। তো সেটিংসে গিয়ে আমরা এখানে ল্যান্ডিং পেজটি মুছে দিয়ে আমরা এখানে দিচ্ছি আইটি ফর ইউটি দিয়ে। এখন আমি যদি এখানে সেভ চেঞ্জে ক্লিক করলে আমরা রিলোড দিলে আমরা একটু দেখতে পাবো যে এখানে আইটি ফর বিউটিটা চলে আসছে, অর্থাৎ পুরো পেজের নামটা দুঃখিত সাইটের নামটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জ্যাম্পের আইকন দেখা যাচ্ছে। তো এখানে চাইলে আমাদের নিজস্ব ওয়েবসাইটের বা ক্লায়েন্টেরও যে কোম্পানি আছে সে কোম্পানির লোগো এখানে অ্যাড করতে পারি, অর্থাৎ যেটা কিনা আমরা ফেভারিট আইকন বলে থাকি বা সংক্ষেপে ফেবি আইকন বলে থাকি, যেটা আমরা HTML-এ শিখেছি। তো সেটি দেওয়ার জন্য আমরা যে কাজটি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ড্যাশবোর্ডটি রয়েছে সেই ড্যাশবোর্ডের সেটিংসের অধীনে চুজ সাইট আইকন এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে আমাদের আপলোডেড ফাইলে একটু ক্লিক করে দেখি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আগে থেকে আমরা কোনো ইমেজ আপলোড করিনি, যার কারণে এখানে আসছে না। তো এখন আমরা এখানে আইকনটি আপলোড করব। তো সেক্ষেত্রে আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব। করার পরে আমরা ডেস্কটপে যাব। আমরা পূর্বে থেকে এখানে আইকন রেখে দিয়েছি। তো আমি একটু বোঝার সুবিধার্থে আমি একটু বড় আইকন নিচ্ছি। এখানে দুই রকমের আইকন আছে, তো আমি এটা নিচ্ছি। নেওয়ার পর ওপেনে ক্লিক করছি। করার পরে আমি সেট অ্যাজ সাইট আইকন ডান পাশে দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমার শুধুমাত্র এই মাইক্রোচিপের ছবিটা নিতে চাই। তাহলে আমরা এখানে এসে এটাকে সিলেক্ট করে আমরা ক্রপ ইমেজে ক্লিক করব। তো এখানে একটা বিষয় বলে রাখি, অনেক সময় ইমেজ ক্রপ করতে গেলে এরকম মেসেজ আসতে পারে, যেমন লোগো অন পিং, অর্থাৎ এই ইমেজের নাম দেখাচ্ছে এবং এখানে দেয়ার হ্যাজ বিন অ্যান ইরর ক্রপিং ইয়োর ইমেজ। যদি কিনা এই মেসেজটি আসে তাহলে কিন্তু আমরা ইমেজটাকে ক্রপ করতে পারবো না, কোনো ক্ষেত্রেই পারবো না। অন্য কোথাও গেলেও অনেক সময় ইমেজটা ক্রপ করা সম্ভব হবে না। তো সেক্ষেত্রে আমাদের কাজ করতে অসুবিধা হবে। তো এটা ঠিক করা যায়। তো এটা ঠিক করতে গেলে আমাদেরকে যে কাজটি করতে হবে এটা আমরা কেটে দিচ্ছি।
কেটে দিয়ে এটাকে মিনিমাইজ করছি। করার পর আমাদেরকে চলে যেতে হবে জ্যাম্পে। তো এই জ্যাম্পে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপাচি নামের যে এটা রয়েছে লোকাল সার্ভার, তার পাশে দেখতে পাচ্ছি যে অ্যাডমিনের পাশে কনফিগ রয়েছে। তো মূলত আমরা এই কনফিগে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছি যে php.ini এই ফাইলটা আমরা ওপেন করব। তো এখানে ক্লিক করলে ফাইল ওপেন হচ্ছে। তো এখানে আমরা কন্ট্রোল F দিয়ে ফাইন্ড করব, অথবা আমরা ফাইলে গিয়ে আমরা এখানে এডিটে গিয়ে আমরা ফাইন্ডে ক্লিক করব। করার পর এখানে আমরা জিডি কথাটি টাইপ করে দেবো, জিডি দিয়ে আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক করব। করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটু বড় করছি আমি। তো বড় করলে দেখতে পাবো যে এই জায়গাটায় এক্সটেনশন ইকুয়ালস টু জিডি। তো এর আগে আমরা দেখতে পাচ্ছি যে সেমিকোলন আছে, মূলত সেমিকোলনটিকে আমরা ব্যাক স্পেস দিয়ে মুছে দেব। এই জায়গাটা এটা মুছার সময় খেয়াল রাখতে হবে যাতে আর অন্য কোথাও কোনো চেঞ্জ না হয়, তাহলে পরবর্তীতে আমাদের সমস্যা হতে পারে। তো এটি মুছে দেওয়ার পরে আমরা ফাইলে গিয়ে এটাকে সেভ করব। করার পরে এটাকে আমরা ক্লোজ করব। করার পরে আমাদেরকে এখন যে কাজটি করতে হবে, এই অ্যাপাচি যে সার্ভারটা আছে এটাকে আমার স্টপ করতে হবে। করার পর আবার এটাকে স্টার্ট করব, অর্থাৎ ওখানে আমরা ফাইলটাকে এডিট করার পর সেভ করার পর আমরা এই অ্যাপাচিটাকে বন্ধ করে আবার চালু করব। চালু করার পর আমাদেরকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ফিরে আসতে হবে। তো এখানে আমরা একবার রিলোড দিব। তো রিলোড দেওয়ার পরে আমরা চুজ সাইট এখন আবার ফিরে যাব। যাওয়ার পরে যেহেতু আমরা একবার আইকনটি নিয়ে আসছি সেহেতু এটাকে সিলেক্ট করব, সেট অ্যাজ আইকনে ক্লিক করব। করার পর আমরা পুনরায় এই যতটুকু আমাদের আইকন লাগে ততটুকু সিলেক্ট করে আমরা ক্রপ ইমেজে ক্লিক করব। করলে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটি সুন্দরভাবে ক্রপ হয়ে গিয়েছে। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় তাহলে এইভাবে আপনারা ঠিক করে নিতে পারেন, এবং এটার অবশ্যই যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে ইমেজ ক্রপিংয়ের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ঠিক করে নেবেন, তা নাহলে পরবর্তী ধাপে যত জায়গায় আমরা ইমেজ ব্যবহার করব সেখানে ক্রপ করতে গেলে সমস্যার সম্মুখীন হতে পারে। তো সেই জন্য আমরা এই সেটিংসটা ঠিক করে নেব। তো এখানে আমরা আর আপাতত কিছু চেঞ্জ করছি না, চেঞ্জ না করে আমি সেভ চেঞ্জে ক্লিক করছি। করার পর আমরা যদি একটু রিলোড দিই, এটাকে রিলোড দিলে আমরা দেখতে পাচ্ছি যেখানে সেই আইকনটি চলে আসছে। তো এখন আমরা মূলত যে কাজটি করলাম যে কিছুটা আমরা আপডেট করেছি আমাদের বোঝার সুবিধার্থে, যে ব্যাকআপ রাখলে আমরা পরবর্তীতে এই পর্যায়ে কাজটি ফেরত পাবো কি না। তো সেটি মূলত বোঝার জন্য এতক্ষণ আমরা এই কাজগুলো দেখলাম। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানকার কাজ শেষ, আমরা ড্যাশবোর্ড থেকে লগ আউট করে বেরিয়ে আসবো, আমাদের অন্যান্য ট্যাবের কোনো প্রয়োজন নেই। তো আমরা যে কাজটি করব, আমাদের ব্যাকআপ করতে গেলে আমি সম্পূর্ণটা কেটে দিচ্ছি পুনরায় আপনাদের বোঝার সুবিধার্থে। তো ধরুন আমাদের ওয়ার্ডপ্রেসে কাজগুলো করা আছে, এখন আমাদের ব্যাকআপ নিতে হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে তো অবশ্যই এটা চালু রাখতে হবে। এটাকে মিনিমাইজ করে রাখছি। এরপর আমরা ব্রাউজারে যাব, যাওয়ার পরে আমরা লোকাল হোস্ট লিখে এখানে ইন্টারপ্রেস করব। করার পর পিএসপি মাই অ্যাডমিনে যাব। আমরা জানি যে আমাদের এই পেজের যে ওয়ার্ডপ্রেসটি রয়েছে, যে ওয়েব ডিজাইনটা আমরা একটু আগে করেছি, তার যে ডেটাবেস, সেই ডেটাবেসের নাম ছিল ল্যান্ডিং পেজ। তো আমরা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে বেশ কিছু টেবিল এখানে তৈরি হয়ে গিয়েছে। তো এই ডেটাবেসটাকে আমরা এক্সপোর্ট করব। তো এই ডেটাবেসটাকে এক্সপোর্ট আসলে কেন করব, কারণ আমাদের যে এটাকে মিনিমাইজ করছি, আমাদের যে ওয়ার্ডপ্রেস ফাইলটি রয়েছে সেটি মূলত সি ড্রাইভের ভিতরে জ্যাম্প, এর ভিতরে htdocs, তার মধ্যে ল্যান্ডিং পেজ নামে রয়েছে। মূলত একটি পূর্বে ওয়ার্ডপ্রেস নাম ছিল, আমরা আমাদের কাজের সুবিধার্থে বা সাইট ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখে আমরা এখানে ল্যান্ডিং পেজটি দিয়েছি। তো আমাদেরকে যেটা করতে হবে, এই ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসের যতগুলো ফাইল আছে সেগুলো প্লাস এই যে ডেটাবেসগুলো, যে ডেটাবেসের ভিতরে যে টেবিলগুলো রয়েছে এগুলো আমাদের এক্সপোর্ট করতে হবে। যেহেতু দুই জায়গায় থাকে, এক জায়গায় পাওয়া যায় না, সেহেতু আমাদেরকে এই ডেটাবেসটিকে এক্সপোর্ট করতে হবে। করার পরে দেন আমরা সেটাকে ব্যাকআপ হিসেবে রাখবো আর কি। তো
এক্সপোর্ট করার জন্য আমরা ডেটাবেজে ক্লিক করব, করার পর আমরা সেই নির্দিষ্ট ডেটাবেজে অবস্থান করব। এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি ডেটাবেজ ল্যান্ডিং পেজ। এরপর আমরা এক্সপোর্ট নামের যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করব। করার পর এখানে কোন ফরম্যাটে আমরা এক্সপোর্ট করব, এখানে বেশ কিছু ফরম্যাট রয়েছে। তো আমরা অবশ্যই এটাকে এসকিউএল ফরম্যাটে এক্সপোর্ট করব। তো এসকিউএল সিলেক্ট রাখার পরে আমরা এক্সপোর্টে ক্লিক করব। করলে আমরা এটা দেখতে পাচ্ছি যে এক্সপোর্ট হয়ে গিয়েছে। তো আমরা এই ফোল্ডারের পাশে থাকা এটাতে ক্লিক করব। করলে আমরা দেখতে পাচ্ছি যে এটি ডাউনলোডের ভিতরে চলে আসবে। অথবা আপনাদের যদি এখান থেকে ওপেন করতে ভুলে যান বা পরবর্তীতে পেতে চান, তাহলে আমরা এটা পাবো হচ্ছে আমাদের যে দিস পিসি রয়েছে এখান থেকে যে ডাউনলোড রয়েছে এর ভিতরে এই যে এটি। তো এটাকে আমি কাট করে নিচ্ছি। কাট করে নিয়ে আমরা যে কাজটি করব, আমাদের সেই দিস পিসিতে গিয়ে আমরা যে জ্যাম্প রয়েছে সি ড্রাইভের ভিতরে, জ্যাম্পের ভিতরে এসটি ডক্স, এর ভিতরে যে ল্যান্ডিং পেজ রয়েছে এই ল্যান্ডিং পেজের ভিতরে আমি এই ডাটাবেসটিকে পেস্ট করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সেম নামে পূর্বে থেকে একটি ব্যাকআপ রাখা রয়েছে। তার মানে হচ্ছে আমি যে কাজটি করলাম তার পূর্বে পর্যন্ত যে কাজগুলো করা ছিল, অর্থাৎ আমার এই টিউটোরিয়ালের শুরুতে যে অপশনটি ছিল সেই পর্যন্ত ডেটাবেসটি কমপ্লিট ছিল। পরবর্তীতে যে আমরা যে পেজের নাম চেঞ্জ করলাম বা সাইটের নাম চেঞ্জ করলাম সেটা কিন্তু পূর্বের ডেটাবেসে নেই। তো সেক্ষেত্রে আমি যে কাজটি করব সেটি হচ্ছে পূর্বের ডেটাবেসটাকে রিপ্লেস করব, তা না হলে তো আমার আগের ডেটায় থেকে যাবে। তো সেক্ষেত্রে আমি এখানে কি করব, রিপ্লেস দ্য ফাইল এটাতে ক্লিক করব। করলে আগের ফাইলটি রিপ্লেস হয়ে যাবে। তো হওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এসটি ডক্সে ফিরে আসার পরে এই যে ল্যান্ডিং পেজ যে মেইন যে ফোল্ডারটা দেখতে পাচ্ছি এটাকে আমি কম্প্রেস করব, সেন্ড টু দেব, রাইট বাটন ক্লিক করে এখানে কম্প্রেস রয়েছে জিপ করব আর কি। তো এটা করলে যে সুবিধাটা হবে, যেহেতু এই যে ফোল্ডারটি রয়েছে ওয়েবসাইটের বা ওয়ার্ডপ্রেসের, তো এর ভিতরে 2000-এর বেশি ফাইল রয়েছে, যেটা কিনা আসলে সরাসরি পেন ড্রাইভে কপি করতে গেলে একটু সময় লাগে। সে সময়টি বাঁচানোর জন্য বা এই ভিতরে কোনো ফাইল যাতে কপি হতে বাদ না পড়ে, এরর না দেখা দেয়, সেজন্য আমরা এটাকে কম্প্রেস করে নিচ্ছি। তো কম্প্রেস হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফাইলটি তৈরি হয়ে গিয়েছে। তো আমরা এটাকে এখান থেকে সরিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে। সরিয়ে আমি চাচ্ছি যে ডেস্কটপে পেস্ট করব। তাহলে এটা হচ্ছে আমার ব্যাকআপ ফাইল। এখন আমাদের বোঝার সুবিধার্থে আমি এই ফাইলটা ডিলিট করে দিচ্ছি। ধরে নিচ্ছি যে এটা আমার নতুন একটি ইন্টারফেস কম্পিউটারে, তো এখানে এই ফাইলটি বা এই ফোল্ডারটি নেই, আমি এটাকে ডিলিট করছি। পাশাপাশি আমি এই ডেটাবেসটাকেও ডিলিট করছি। এখানে যে ডেটাবেসটি রয়েছে এটি ডিলিট করতে গেলে আমাদের এই সার্ভার যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে যে ডেটাবেস আসছে সেখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে দেখতে পাচ্ছি ল্যান্ডিং পেজ নামের ডেটাবেস রয়েছে। তো এটাকে আমি ড্রপ করছি, অর্থাৎ ডেটাবেসটাকে ডিলিট করে দিচ্ছি। তো মূলত আমাদের অন্য কোথাও আমরা কাজ করতে গেলে আমাদের ইন্টারফেসটা এরকমই থাকবে, অর্থাৎ ডেটাবেস থাকবে না। সেক্ষেত্রে আমি কীভাবে আবার আমার পূর্বের করা কাজকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসবো। তো এটা করার জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই যে ফাইলটাকে আমরা রেখেছি, এটা আপনি যে কোনো লোকেশনে রাখতে পারেন, চাইলে আপনার পেন ড্রাইভ বা অন্য কোনো ড্রাইভে। তো এখান থেকে এটাকে আমি কপি করছি বা কাট করে নিচ্ছি, অসুবিধা নেই, যাই করি সমস্যা নেই, কাট করে নিচ্ছি। নিয়ে আমরা পূর্বের ন্যায় সি ড্রাইভে প্রবেশ করব। এখান থেকে জ্যাম্প থেকে আমাদের এসটি ডক্স, এখানে আমি এটাকে পেস্ট করছি। আচ্ছা, করার পরে আমরা এখানে এক্সট্রাক্ট হেয়ার দিচ্ছি। তো এক্সট্রাক্ট হেয়ার দিলে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বের ন্যায় সেটি আবার এক্সট্রাক্ট হয়ে গিয়েছে খুব দ্রুত। এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত যে ডেটাবেসটা আমরা ব্যাকআপ নামিয়েছি সেই ডেটাবেসের ফাইল এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এটা হচ্ছে এক্সটেনশন হচ্ছে .sql, অর্থাৎ স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো আমরা যদি অনেক সময় ভুলে যেতে পারি যে এই ডেটাবেসটা আমরা কী দিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমরা এই ফাইলের নামটা দেখলে আমরা বুঝতে পারবো, কেননা ডাটাবেস এক্সপোর্ট করার সময় ডাটাবেসের নাম অনুযায়ী ফাইলটি সেভ হয়। অথবা আমরা এর উপর রাইট বাটন ক্লিক করে আমরা নোটপ্যাডে ওপেন করলে হচ্ছে, অসুবিধা নেই। ওপেন নোটপ্যাডে গিয়ে আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডেটাবেস এর নাম হচ্ছে ল্যান্ডিং পেজ। তো আমরা এতটুকুই কপি করব, জাস্ট এতটুকু।
রাইট বাটন ক্লিক করে কপি, এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে কখন এটি আসলে ডাউনলোড করা হয়েছে, এবং এটা এখন বাজে রাত 1:15, বাট আমার এখানে দেখাচ্ছে যে 8:09 PM। এটা মূলত হচ্ছে অন্য কোনো টাইম জোন এখানে সেট করা আছে, যার কারণে আসলে টাইমটা এলোমেলো দেখাচ্ছে। তো এটা অন্য একটি বিষয়, এটা ঠিক করা যায়। তো আপাতত আমরা এটা নিয়ে কথা বলছি না। তো মূলত এখানে এক্সপোর্ট সংক্রান্ত তথ্য দেওয়া থাকবে, যেমন এখানে পিএসসি ভার্সন বা এসকিউএল ভার্সন কত, কোন হোস্ট থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার পিএস ভার্সন যে এসকিউএল ডাম্প ভার্সন আছে সেটা হচ্ছে 5.2.1 এবং পিএসসি ভার্সন হচ্ছে এইটা। একটা জিনিস মনে রাখতে হবে, সবসময় আমরা যে ভার্সনে এক্সপোর্ট করব, হয় সেই ভার্সনে ইম্পোর্ট করব অথবা তার থেকে আপার গ্রেডের কোনো ভার্সনে ইম্পোর্ট করব, তা নাহলে অনেক সময় ডেটাবেস সঠিকভাবে কাজ করতে চায় না। তো যাক, আমরা এখান থেকে এই ডেটাবেসে এই লেখাটুকু কপি করব। কপি করে আমরা এটাকে সরিয়ে দিচ্ছি। এই কারণে কপি করছি যাতে আমাদের ভুল না হয় আর কি। তো আমরা এখানে আসবো, আসার পরে ওই ডেটাবেস এখানে এসে আমরা সেই নামটি এখানে পেস্ট করব। করলে আমরা দেখতে পাচ্ছি ডেটাবেসের নাম চলে আসছে, এবং এখানে ক্রিয়েটে ক্লিক করব। এরপর যেহেতু এই ডেটাবেসের অধীনে অনেকগুলো আমরা টেবিল দেখতে পেয়েছিলাম, মোট 12টি টেবিল, প্রয়োজন অনুসারে টেবিলের সংখ্যা বাড়তে বা কমতে পারে, সেটা আপনার সাইটের ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপরে নির্ভর করবে আর কি। তো এই অবস্থায় আসার পরে আমাদের এখন যে কাজটি করতে হবে, এই যে আমরা যে ল্যান্ডিং পেজের ভিতরে যে ডেটাবেস ফাইলটা রেখেছিলাম, এটাকে মূলত আমাকে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য আমরা এখানে ইম্পোর্টে ক্লিক করব। করার পরে আমরা চুজ ফাইলে যাব। এখান থেকে আমরা আমাদের যে সি ড্রাইভটি রয়েছে, এর ভিতরে যে জ্যাম্প রয়েছে, এর ভিতরে যে htdocs, এর মধ্যে ল্যান্ডিং পেজ, এখানে যে ডেটাবেস ফাইলটা এক্সপোর্ট করেছিলাম সেটিকে সিলেক্ট করব। করে আমরা ওপেনে ক্লিক করব। করার পরে আমরা কোনো পরিবর্তন না করে সরাসরি ইম্পোর্টে ক্লিক করব। তো করার পরে আমরা দেখতে পাচ্ছি যে সঠিকভাবে ডেটাবেসটি ইম্পোর্ট হয়েছে। তো এখন আমরা যদি আমাদের সাইটটাকে ভিজিট করি, আমরা ট্যাব ওপেন করছি, localhost/landing page, তো আমরা দিলাম, দেওয়ার পর এন্টার দিলাম। দিলে আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যে এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েব পেজটি শো করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শো করছে। একটু লক্ষ্য করে দেখুন যে আমি সর্বশেষ নাম দিয়েছিলাম IT4BD, এখানে আইকন দিয়েছিলাম, এখানে স্যাম্পল পেজ ছিল, নাম চেঞ্জ করে হোম দিয়েছি। তো সর্বশেষ যে আপডেটটি আমি করেছিলাম এবং সেই সর্বশেষ আপডেটের যে ব্যাকআপটা আমি নামিয়েছিলাম, সে ব্যাকআপ অনুযায়ী কিন্তু এখানে সব কিছু চলে আসছে। তো মূলত হচ্ছে এইভাবে হচ্ছে আমাদেরকে ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ রাখতে হবে এবং সেখান থেকে রিস্টোর করতে হবে। তো এখন আমরা দেখব, যদি কোনো কারণে আমরা অ্যাডমিনের পাসওয়ার্ডটি ভুলে যাই, ধরি অনেক সময় এমন হয় না যে আমরা কাজ করেছি, একই সাথে হয়তো অনেকগুলো সাইট নিয়ে কাজ করেছি, হঠাৎ করে পাসওয়ার্ডটি ভুলে গিয়েছি। তো সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে সেটাকে ঠিক করব? তো তার আগে আমরা একটু দেখে নিই। আমরা ড্যাশবোর্ডে WP অ্যাডমিন দিয়ে আমরা জানি, পূর্বে আমরা এটা দেখেছিলাম। তো এখানে আমি আমার পূর্বের যেটা দেওয়া ছিল 1 2 3 4 5 আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা দিয়ে আমরা লগ ইন করছি। বলে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে লগ ইন হয়েছে। এখন ধরুন আপনি এটাকে লগ আউট করছি, ধরুন আপনার পাসওয়ার্ড এখানে মনে নেই, ধরুন আপনার ইউজারটা মনে আছে, বা ধরুন ইউজারও মনে নেই, পাসওয়ার্ডও মনে নেই, দুটোই আপনি চেঞ্জ করবেন। ধরুন আমরা এখানে পাসওয়ার্ড ট্রাই করছি, বাট আমরা দেখতে পাচ্ছি যে ধরেন লগ ইন হচ্ছে না, ইনকারেক্ট আসতেছে। তো সেক্ষেত্রে এটা দুইটি উপায়ে রিসেট করা যায়। একটা হচ্ছে যদি আপনার এটা অনলাইনে ডিপ্লয় করা থাকে, তাহলে আপনি ইনস্টলেশনের সময় যে ইমেলটা ব্যবহার করেছিলেন সেই ইমেলে রিসেট লিঙ্কের মাধ্যমে ঠিক করা যায়, এবং লোকাল সার্ভারে গিয়ে ঠিক করা যায়, অথবা cPanel ডেটাবেসে গিয়ে ঠিক করা যায়। টোটাল 3টা ওয়েতে ঠিক করা যায়। তো আজ আমরা যেটা দেখব সেটা হচ্ছে লোকাল সার্ভারে, অর্থাৎ আপনার কম্পিউটারে কীভাবে সেটাকে ঠিক করবেন। তো
ধরে নিচ্ছি যে আমরা পাসওয়ার্ডটি জানি না। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে মূলত এই পর্যন্ত আসতে হবে। আসার পরে আমাদের এই ল্যান্ডিং পেজ যে ডেটাবেসটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। করার পরে আমরা সাধারণত জানি যে ইউজার্স নামের যে টেবিলটি রয়েছে এখানে আমরা ক্লিক করলেই আমরা অ্যাডমিনের ডিটেলস পাবো। তো আমি যেটা বলেছিলাম যে এখানে লগ ইনটা আমিনুর রয়েছে, ধরে নিচ্ছি যে এটাও আমি ভুলে গেছি, এখানে হয়তো অন্য কোনো কিছু হবে। তো আমি এখানে পুরোটাই চেঞ্জ করবো, অর্থাৎ ইউজার নেমও চেঞ্জ করতে চাচ্ছি, পাসওয়ার্ডও চেঞ্জ করতে চাচ্ছি, কারণ দুইটার কোনোটার নাম মিললে তো আসলে লগ ইন হবে না। মূলত এখানে লগ ইনে ক্লিক করলে এখানে সে কুয়েরি করে দেখে যে আসলে ডাটার পেজের সাথে ডাটাটা মিলছে কিনা। তো এখন প্রথমে আমরা যে কাজটি করব যে ইউজার লগ ইন এখানে আমিনুর রয়েছে, তো আমি এখানে এটাকে চেঞ্জ করব। তো চেঞ্জ করতে গেলে আমাদের এখানে ডাবল ক্লিক করব, করে ধরি আমি এখানে আমিনুর পরিবর্তে আমি দিচ্ছি অ্যাডমিন, ধরে নিচ্ছি আমি এখানে অ্যাডমিন দিচ্ছি। তাহলে আমার ইউজার নেমটি চেঞ্জ হয়ে গেল অ্যাডমিন, অর্থাৎ এখানে আর আগের মতো আমিনুর দিলে হবে না, দিতে হবে অ্যাডমিন। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউজার পাসওয়ার্ডটি রয়েছে, মূলত এখানেই আমাদেরকে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে। তো আমরা জানি যে আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5, বাট এখানে দেখাচ্ছে কিন্তু একটা প্যাটার্ন দেখাচ্ছে, অর্থাৎ পাসওয়ার্ডটি ইনক্রিপ্ট করা। তো এটা ডিক্রিপ্ট করতে গেলে বা এটা চেঞ্জ করতে গেলে আপনাকে আগে বুঝতে হবে যে এখানে কোন টাইপের পাসওয়ার্ড ব্যবহার করা আছে বা কোন টাইপের অ্যালগোরিদম ব্যবহার করা হয়েছে। তো এটা যদি আপনি জেনে না থাকেন তাহলে এখানে ডাবল ক্লিক করে আগে এটাকে ভুলেও ডিলিট করবেন না। এটা আমি আবারও রিপিট করছি, এই পাসওয়ার্ডটিকে আগে আপনি ডিলিট করবেন না। ডিলিট করলে আপনি কিন্তু পাসওয়ার্ড সম্পর্কে পরে ধারণা পাবেন না, যার কারণে এটাকে ডিলিট করা যাবে না। তো এটাকে ডাবল ক্লিক করে পুরো পাসওয়ার্ডটিকে আমরা কন্ট্রোল এ দিয়ে অথবা মাউসে ড্র্যাগ করে পুরো পাসওয়ার্ডটিকে আমরা সিলেক্ট করে কপি করব। কপি করার পরে যেহেতু ধরে নিচ্ছি যে আমরা এই পাসওয়ার্ডের প্যাটার্নটা জানি না বা কোন ফরম্যাটে আছে, কোন অ্যালগোরিদম ব্যবহার করা হয়েছে সেটা জানি না, তো সেক্ষেত্রে আমরা কী করব, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতা নেব এই মুহূর্তে। সেক্ষেত্রে আমরা ট্যাব ওপেন করব, এখানে আমরা চ্যাট জিপিটি, জেমিনি এআই, ডিপসিক অনেকগুলো রয়েছে। তো আমি এখানে জেমিনি এআই ব্যবহার করছি, তো জেমিনি এআই দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে সে পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমি জাস্ট এখানে দিলাম গিভ মি টাইপ বা যে কোনো একটা কিছু আপনি আপনার প্রাসঙ্গিক একটা দিয়ে দিলেই চলে আসবে। তো ওখানে আমরা দেখতে পাচ্ছি যে পাসওয়ার্ডের টাইপ হচ্ছে বিক্রাইপ্ট হ্যাশ স্ট্রাকচার। তো এখানে আসলে এই যে ইনক্রিপশনগুলো, এটা বিভিন্ন রকমের ইনক্রিপশন আছে, MD5 আছে, সা আছে, 1 2 আছে আবার। তো এই পাসওয়ার্ড সম্পর্কে আমরা একটু ডিটেলস জানবো। তো আমরা এটা বুঝতে পেরেছি যে আমার এই যে পাসওয়ার্ডটি ব্যবহার করা হচ্ছে সেটি মূলত বিক্রাইপ্ট হ্যাশ স্ট্রাকচারের পাসওয়ার্ড, এটা আমরা কনফার্ম হলাম। তো যাই হোক, এখানে আমাদের যতটুকু জানার দরকার ছিল ততটুকু জেনে নিলাম। তো এখন এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত একটু জানতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যখন ওয়ার্ডপ্রেস চলে আসছিল প্রথম দিকে, তখন MD5 ব্যবহার করা হতো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ MD5, MD5 আসলে কী। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে MD5 স্ট্যান্ড ফর মেসেজ ডাইজেস্ট অ্যালগোরিদম 5, অর্থাৎ MDর ফুল ফর্ম হচ্ছে মেসেজ ডাইজেস্ট এবং এটি একটি অ্যালগোরিদম ভার্সন 5, এটা মনে রাখতে হবে। এবং এটি হচ্ছে মূলত 128 বিটের, হ্যাশ ভ্যালু হচ্ছে 128 বিট, অর্থাৎ এর যে হ্যাশ ভ্যালুটি আছে সেটা 128 বিট। তো আমরা যদি এর এক্সাম্পলটা দেখতে চাই যে মোড 5-এর পাসওয়ার্ডটি আসলে কেমন হয়, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে MD5 হ্যাশ, অর্থাৎ এইটা মূলত 128 বিটের। তারপর আরেকটি আছে, সেটি হচ্ছে SHA, এটা হচ্ছে মূলত স্ট্যান্ড ফর সিকিউর হ্যাশ অ্যালগোরিদম। এটা মূলত হয় হচ্ছে 1 ভার্সনের ক্ষেত্রে হয় 256 বিটের এবং 2 ভার্সনের ক্ষেত্রে হয় 256 থেকে 512 বিটের, অর্থাৎ একই টাইপের দুইটা ভার্সন আছে। তো এটা যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সা হ্যাশ ফরম্যাট আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটাই 256 বিটের।
তো আমাদের যে পাসওয়ার্ডটি, অর্থাৎ আমরা এআইকে দিয়ে যে হেল্পের মাধ্যমে যে পাসওয়ার্ডটি বের করেছি ব্রেকআপ টু হ্যাশ স্ট্রাকচার, মূলত এটা হচ্ছে ব্রেকআপ টু হ্যাশ এই পাসওয়ার্ড, এটা এই ফরম্যাটের। এখন কথা হচ্ছে যে আমরা এই ফরম্যাটটা আসলে সাধারণ টেক্সট, অর্থাৎ আমরা যদি একটু ভালো করে একটু বলে থাকি যে আমার পাসওয়ার্ড, মূল পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5। এখন যদি সেটাকে আমরা MD5 অ্যালগোরিদম ব্যবহার করে হ্যাশ তৈরি করি, তো সেক্ষেত্রে আমার পাসওয়ার্ডটি আসবে এরকম, এবং এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার আসবে এরকম, এবং ব্রেকআপ হলে আমার আসবে এরকম। এখন কথা হচ্ছে আমি এই পাসওয়ার্ডটিকে এইরকম ফরম্যাটে আসলে নিয়ে আসবো কীভাবে? কারণ সরাসরি 1 2 3 4 5 যদি আমি এখানে ব্যবহার করি, আমরা একটু দেখার সুবিধার্থে আমি একটু এখানে, যেহেতু আমরা এখানে চেঞ্জ করব, আপাতত এটাকে মুছে দিলেও কোনো সমস্যা নয়, যেহেতু আমরা অলরেডি জেনে গিয়েছি যে এটা ব্রেকআপ টু হ্যাশ স্ট্রাকচার। তো আমরা এখানে এসে আমি যদি এখানে 1 2 3 4 5 দিই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5। এখন যদি আমি এখানে অ্যাডমিন দিই এবং পাসওয়ার্ড যদি 1 2 3 4 5 দিয়ে যদি লগ ইন করতে চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লগ ইন হচ্ছে না, কারণ এটা সরাসরি আমি টাইপ করে বসিয়ে দিয়েছি। এইভাবে বসিয়ে দিলে আসলে লগ ইন হবে না। তো এটা করতে গেলে আমাদেরকে থার্ড পার্টি ওয়েব অ্যাড্রেস বা থার্ড পার্টি কোনো কারো কাছ থেকে হেল্প নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে খুব চমৎকার একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে, ব্রেকআপ টু হ্যাশ জেনারেটর। তো আমরা এখান থেকে এই লিঙ্কটাকে নিচ্ছি, নিয়ে আমি যদি এটাকে জেমিনিআই পাশে আমরা একটা ট্যাব ওপেন করছি, করে যদি এটাকে আমি পেস্ট করি, করার পরে আমি এটাকে ইন্টারপ্রেস করছি, করলে এবার আপনি এখানে দেখেন জেনারেট হ্যাশ জেনারেট। তো আমরা এখানে একই পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 দিয়ে আমি এখানে জেনারেট হ্যাশে ক্লিক করছি। করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সে একটি পাসওয়ার্ড জেনারেট করে দিয়েছে হ্যাশ। তো আমরা এখানে কপি করছি, কপি করার পরে ডেটাবেজে ফিরে যাচ্ছি, গিয়ে আমি এই যে ইউজার পাসওয়ার্ডটি রয়েছে, যে ফিল্ড রয়েছে এখানে যে 1 2 3 4 5 দিয়েছিলাম, এখানে আমি এটাকে পেস্ট করছি। করার পর ফাঁকা জায়গায় ক্লিক করবো, করলে সেই হ্যাশটি এখানে চলে আসছে। এখন যদি আমরা এখানে অ্যাডমিন অলরেডি দেওয়া আছে, আমি যদি এখানে 1 2 3 4 5 দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা। এখন যদি আমরা লগ ইন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা লগ ইন হচ্ছে। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যতবারই আমরা পাসওয়ার্ড এখানে হ্যাশ তৈরি করব, প্রত্যেকবার কিন্তু এই হ্যাশ একই আসবে না। অর্থাৎ আপনি 1 2 3 4 5 যদি আমি একটু ভালোভাবে দেখাই, তো আমি এখানে দেখাচ্ছি যে আমরা একটু আগে যে হ্যাশটা নিয়েছি সেটা হচ্ছে এটাকে কপি করে নিচ্ছি, নিয়ে আমি এখানে পেস্ট করছি জাস্ট দেখানোর জন্য, আপনাদের বোঝার সুবিধার্থে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা আসছে। পরবর্তীতে যদি আমি আবার যদি 1 2 3 4 5 দিয়ে যদি আবার জেনারেট হ্যাশে দিলে এটাকে যদি কপি করি, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব যে দুইটার পাসওয়ার্ড সেম হলেও হ্যাশ কিন্তু সেম না। আমরা যদি একটু খেয়াল করে দেখি, হয়তো কিছুটা মিলবে, যেমন এই প্রথম কিছু ডিজিট মিলছে, কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু মিলছে না। ঠিক আছে, তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমার যে টার্গেট যে টেক্সট আছে, মানে যে টেক্সট আছে তার হ্যাশ ফাইল সবসময় একরকম থাকবে না। প্রত্যেকবার যখনই জেনারেটে ক্লিক করব, অর্থাৎ র্যান্ডম নাম্বারের মতো আর কি চেঞ্জ হতে থাকবে আর কি। তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তো এগুলো আমি ক্লোজ করছি। মূলত এইভাবে আমরা পাসওয়ার্ডটি ঠিক করে নিতে পারবো, এবং পাশাপাশি ইউজার যে ডিটেলস আছে সেটাও আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো। যদি আমাদের ইমেল এখান থেকে চেঞ্জ করার প্রয়োজন হয়, তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি আমি সাইটে একটু ভিজিট করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে IT4BT দেখতে পাচ্ছি। তো এটি মূলত আসলে কোথা থেকে আসলো? আমরা যেহেতু বারবার বলছি ডাটাবেজ, তাহলে সেক্ষেত্রে আমরা একটু দেখি যে এটা আসলে ডাটাবেজের কোথায় রয়েছে। তো আমরা এটা দেখতে গেলে আমরা এই লোকাল হোস্টে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন, এই অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ব্লগ নেম, এই যে আমরা দেখতে পাচ্ছি IT4BT। তো আসলে এই ধরনের কাজ করতে গেলে আপনাকে অবশ্যই SQL সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং ওয়ার্ডপ্রেসের কোন টেবিলে আসলে কোন ধরনের কন্টেন্ট থাকে, কোন ধরনের
ডেটা থাকে সেগুলো আপনাকে জানতে হবে। না জানলে আপনি এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন। এটা না বুঝে করলে আসলে সমস্যা আর কি। এবার আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখি। এখানে দেখতে পাচ্ছি সাইট ইউআরএল আছে, অর্থাৎ অনেক সময় এমন হয় না যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ল্যান্ডিং পেজ আছে। তো এখন যদি আমি এখানে একটা জিনিস দেখি যে আমাদের যে htdocs-এর মধ্যে যে এই যে ল্যান্ডিং পেজটা রয়েছে, এটাকে যদি আমি রিনেম করে যদি আমি দিই হচ্ছে it4bd.com, তো আমি এই লেখাটা এখানে দিলাম। এটাকে আমি ভবিষ্যতে ব্যবহারের জন্য কপি করলাম। অর্থাৎ আমরা এখানে যে নামটা ছিল ল্যান্ডিং পেজ সেটা চেঞ্জ করেছি। তো করার পরে আমি যদি এখানে সেটাকে চেঞ্জ করে ল্যান্ডিং পেজের জায়গায় যদি ওইটা দিই তাহলে তো আমার আসার কথা, তাই না? তো আমরা যদি এটা করে আমরা যদি ইন্টারপ্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পেজটাকে খুঁজে পাচ্ছে না, অর্থাৎ পূর্বের নাম না দেয়া পর্যন্ত এখানে কিন্তু সেটা আসছে না। তো আমি যদি আবার আগের নামটা দিই ল্যান্ডিং পেজ, তো এখন যদি আমি রিলোড করি, সরি এখানে আমাদের ল্যান্ডিং পেজটা দিতে হবে, ল্যান্ডিং পেজ, তাহলে দেখতে পাচ্ছি যে এখন আসছে। তো যদি এমন হয় যে একটা কাজ করার পরে আমাদের এই ফোল্ডারের নামটি বা ইউআরএলটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমি এখানে it4bd দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ঠিক করব কিভাবে? তো এটা যেটা দিলাম সেটাকে আমরা কপি করছি। তো কপি করে আমাদেরকে যেটা করতে হবে, এখানে যদি আমি সেটাকে পেস্ট করলে সেই পূর্বের ন্যায় এরকম আসবে পেজ নট ফাউন্ড। তো সেক্ষেত্রে এটাকে ঠিক করব কিভাবে? তো এটাকে ঠিক করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে এই ডেটাবেজের এখানে আসতে হবে, অর্থাৎ এই যে অপশন আছে, অপশনের এখানে এসে আমাদেরকে এই যে ফুল ইউআরএল অথবা এখানে যে ওই যে ল্যান্ডিং পেজটা আমরা দেখতে পাচ্ছি এখানে ডাবল ক্লিক করব, করে এই ল্যান্ডিং পেজটা কেটে দেবো। কেটে দিয়ে এখানে আমরা it4bd অর্থাৎ ফোল্ডারের নামটি দিয়ে দেব, ফাঁকা জায়গায় ক্লিক করব, একইভাবে এখানেও তাই করব। দেওয়ার পরে এখন যদি আমরা রিলোড দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ঠিক হয়ে গেছে। অর্থাৎ কোনো কারণে যদি আমরা আমাদের যে মেইন যে ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজাইনের যে ফোল্ডারটি রয়েছে সেটির নাম যদি চেঞ্জ করি তাহলে আমরা এইভাবে এখানে চেঞ্জ করতে পারবো। তো কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে কিভাবে সরাসরি ডেটাবেজে এসে ইউআরএলটি চেঞ্জ করতে হয়। তো এখন যদি আমরা চাই যে এখানে যে it4bd.com আছে সেটি না হয়ে অন্য একটি নাম হবে, তো সেটি সরাসরি আমরা এখানে আগের মতো না করে আমরা এই ড্যাশবোর্ডের থেকে আমরা সেটিংসে যাব, এখানে ক্লিক করব। করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল। তো এখানে এসে আমাদের এতটুকু কিন্তু ঠিক থাকবে, এটা যেন আমাদের ভুল না হয়। এখানে আমি দিচ্ছি it4bd। তো এটা গেল হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেস। এবার সাইট অ্যাড্রেস এখানেও আমরা একই দিচ্ছি it4bd। তো এখানে অর্থাৎ এখন যে আমরা it4bd দিলাম এখানে কিন্তু আমার এখন it4bd দিতে হবে। তো এটা আমরা একটু পরে দিচ্ছি, আপাতত এখানে it4bd দিয়ে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করছি। করলে একটা জিনিস আমরা খেয়াল করব যে এখানে 404 নট ফাউন্ড, অর্থাৎ এই 404 হচ্ছে W3 কনসোর্টিয়ামের একটা ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড কোড। অর্থাৎ যদি কখনো কোনো ওয়েব ব্রাউজারে 404 নোট ফাউন্ড দেখায় তাহলে ধরে নিতে হবে যে আমি যেই বর্তমানে ইউআরএলে আছি সেই ইউআরএল সঠিক নয়, অথবা ওই ইউআরএলে অতীতের যে ফাইল পাথ ছিল সেগুলো বর্তমানে মিসিং আছে, যার কারণে এটা আসে। তো আমরা যদি একটু ডেটাবেজে যাই, তো ডেটাবেজে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে it4bd.com রয়েছে, মূলত এটি আগের যে ফোল্ডারের নাম সেটি রয়েছে। তো আমরা একটু রিলোড দিচ্ছি, এই পেজটাকে রিলোড দিচ্ছি। তো রিলোড দিলে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে যে আমরা it4bd এখানে দিয়েছিলাম সেটি চলে আসছে। তো এখন কথা হচ্ছে এই জিনিসটাকে আমরা কীভাবে ঠিক করব।
এটা ঠিক করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সেই it4bd.com যেই মেইন ফোল্ডারটি রয়েছে ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টের, সেটাকে রিনেম করতে হবে। আমরা যে নামটা দিয়েছিলাম ITBD সেটা দেব। দেওয়ার পরে ফাঁকা জায়গায় ক্লিক করব। করার পরে আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই পুরো অংশটি একবার কেটে দেব। কেটে দিয়ে আমরা ইন্টারফেস করলে আমাদের ইন্টারফেসটি চলে আসছে। তো আসার পরে আমরা এখানে WP লগইন দেব। তো দিলে এখানে হচ্ছে লগইন পেজটা আসবে। আসলে এখানে আমরা পাসওয়ার্ডটি দেব 1 2 3 4 5। তো আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ডটি দিয়েছি, দিয়ে লগইন করছি। করলে আমরা দেখতে পাবো ড্যাশবোর্ডটি পুনরায় ফিরে এসেছে। অর্থাৎ আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, মূলত আমরা ডেটাবেজের এখানে আমাদের কি ইউআরএল আছে, অথবা এই সেটিংসের ভিতরে এখানে কি ইউআরএল আছে, এটা খেয়াল করে আমাদেরকে সেইভাবে কনফিগারেশনগুলো করতে হবে। তো আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানাতে ভুলে গিয়েছিলাম, সেটি হচ্ছে bcrypt পাসওয়ার্ড সম্পর্কে। তো আমরা একটু সেটা দেখি। তো আমরা এই দুটো নিয়ে পূর্বে আলোচনা করেছি। এখন এই হোয়াট ইজ bcrypt? তো bcrypt আসলে সরাসরি কোনো ফুল ফর্ম নেই। আমরা যদি একটু খেয়াল করি, এখানে যদি আমরা দেখি যে এ ব্লেন্ড অফ 2 or more ওয়ার্ড, অর্থাৎ 2টা বা তার থেকে অধিক শব্দের সমন্বয়, এবং ডাজ নট হ্যাভ এ স্পেসিফিক ফুল ফর্ম অর অ্যাক্রোনিম। অর্থাৎ যেরকম SAC-তে আছে সিকিউর হ্যাশ অ্যালগোরিদম, MD5-এ আছে হচ্ছে মেসেজ ডাইজেস্ট অ্যালগোরিদম 5। এখানে যেরকম ফুল ফর্ম আছে বা অ্যাক্রোনিম আছে, বাট এই bcrypt-এর ক্ষেত্রে কিন্তু সেটি নেই। তবে এটি নামকরণ করা হয়েছে ব্লোফিশের যে মাছ আছে, মাছের নামের অনুযায়ী, অর্থাৎ ব্লোফিশ সিপার, সেই নাম অনুযায়ী আসলে দেয়া হয়েছে। বাট এটার আসলে কোনো অ্যাক্রোনিম বা ফুল ফর্ম নেই। এই জিনিসটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। বর্তমানে এটা খুব লেটেস্ট অ্যালগোরিদম, এবং এটা ব্লোফিশ সিপার যে ফিশ রয়েছে অর্থাৎ মাছ রয়েছে, সেই মাছের নাম থেকেই মূলত এই নামকরণ করা হয়েছে। তো এতক্ষণ আমরা দেখতে পেলাম যে কিভাবে টুকিটাকি এই সাইটের কনফিগারেশন করতে হয়, বিশেষ করে সাইটের টাইটেল বা লোগো বা পাসওয়ার্ড কীভাবে নতুন করে ঠিক করতে হয় সেটা দেখলাম। আগামীতে আমরা আস্তে আস্তে ওয়ার্ডপ্রেসের অন্যান্য যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখব। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।